ইরফান পাঠান নামটা শুনলেই না আমার মনে হয় দুটো জিনিস মাথায় আসে। হুম একটা হলো ওই অবিশ্বাস্য উত্থান, আর অন্যটা একটা একটা চাপা আক্ষেপ, তাই না? একদম। আর আজকের আলোচনায় আমরা কিন্তু শুধু পরিসংখ্যান নিয়ে কথা বলবো না। ঠিক। আমরা বোঝার চেষ্টা করব মানে কেন তিনি এত স্পেশাল ছিলেন, কেন তার আগমনটা একটা একটা নতুন যুগের সূচনা করেছিল। আর কেন সেই যুগটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ঠিক তাই। মাত্র 18 বছর বয়স, আর অভিষেক হলো অস্ট্রেলিয়ার মাটিতে। মানে এটা তো যে কোনো তরুণ বোলারের স্বপ্ন। অবশ্যই। কিন্তু আমার প্রশ্নটা হলো, তখন তো ভালো পেসার ছিল ভারতে, তাকে নিয়ে এত কথা কেন হচ্ছিল শুরু থেকেই? কারণটা ছিল তার তার স্কিলটা। মানে তিনি একজন বাঁ-হাতি সুইং বোলার, যেটা এমনিতেই একটা অ্যাডভান্টেজ। হুম। কিন্তু আসল ব্যাপারটা ছিল ওই বলটা ভেতরে নিয়ে আসা। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য। ওই ইনসুইং। ওয়াসিম আকরামের পর উপমহাদেশে এমন সহজাত ইনসুইং করানোর ক্ষমতা খুব কম বোলারের মধ্যেই দেখা গেছে। করাচির ওই সকালটা টিভিতে দেখছিলাম আর ভাবছিলাম, এটা কি হচ্ছে? অবিশ্বাস্য মুহূর্ত। টেস্ট ম্যাচের প্রথম ওভারেই হ্যাট্রিক। ভাবা যায়? আর কাদের বিরুদ্ধে ভাবুন একবার, সালমান বাট, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ। তিনজনই বিশ্বমানের ব্যাটসম্যান। হ্যাঁ, এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে ম্যাচের প্রথম ওভারে এই কীর্তি আর কারোর নেই। ওই 3টে বল শুধু তার স্কিল নয়, তার মানসিক শক্তিরও প্রমাণ দেয়। একদম। কিন্তু মজার ব্যাপার হলো, ওই টেস্টেই তিনি ব্যাট হাতে 102 রানও করেন। হ্যাঁ, আর সেখান থেকেই তো অলরাউন্ডার ইরফান পাঠানের ধারণাটা আরও গেঁথে যায়। ঠিক। আচ্ছা, এখানেই আমার একটা প্রশ্ন আসে। তার বোলিং নিয়ে তো কথা বলছি আমরা, কিন্তু একটা সময় তাকে টপ অর্ডারে পাঠানো হচ্ছিল, 3 নম্বরেও ব্যাট করতে। গ্রেগ চ্যাপেলের সময়। এই যে অলরাউন্ডার হওয়ার চাপ, এটা কি তার বোলিংয়ের ক্ষতি করেছিল? এটা একটা খুব ভালো পয়েন্ট, আর এটা তার কেরিয়ারের একটা বিতর্কের জায়গা বলা যেতে পারে। তাই? দেখুন, ব্যাটিংয়ে উন্নতি করতে গিয়ে হয়তো তার বোলিং অনুশীলনের সময় থেকে কিছুটা হলেও মনোযোগ সরে গিয়েছিল। আচ্ছা। অনেকেই মনে করেন বাড়তি গতি আনার চেষ্টা করতে গিয়ে তিনি তার বোলিং অ্যাকশনে ছোট ছোট বদল আনেন, আর তাতেই তার সেই স্বাভাবিক কবজির অবস্থানটা হারিয়ে যায়। হ্যাঁ, তার সবচেয়ে বড় অস্ত্রটাই তখন ভোঁতা হয়ে আসতে শুরু করে। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে 2007 টি-20 বিশ্বকাপে তার অবদান তো বিশাল ছিল। অবশ্যই, অবশ্যই। ফাইনালে তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। হ্যাঁ, তবে এটাও মানতে হবে যে ততদিনে তার সেই মারাত্মক সুইংটা কিছুটা কমে এসেছিল। তিনি তখন আরও বেশি কন্ট্রোল আর বুদ্ধির ওপর জোর দিচ্ছিলেন। পাওয়ার প্লেতে রান আটকানো, বা স্ট্রাইক ওভারে ইয়র্কার দেওয়া। একদম। ওই কাজগুলোতে তিনি তখনও খুব গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু বারবার ওই চোট। ওই চোটটাই তাকে পিছিয়ে দিচ্ছিল। হুম প্রত্যেকবার ফিরে আসার পর সেই আগের ছন্দটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এখন তো ধারাভাষ্যকার হিসাবে তাকে আমরা দেখি, বেশ জনপ্রিয়, তরুণদের নিয়েও কাজ করেন। হ্যাঁ, এবং খেলাটার সাথে এখনও জড়িয়ে আছেন। এটাই তার লেগেসি আমার মনে হয়। ক্যারিয়ারটা হয়তো যতটা লম্বা হওয়ার কথা ছিল ততটা হয়নি, হ্যাঁ। কিন্তু যেটুকু সময় ছিলেন একটা ছাপ রেখে গেছেন। ভারতে একটা প্রজন্মকে বাঁহাতি ফাস্ট বোলার হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। একদম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে ওয়াসিম আকরামের সাথে তুলনা, করাচির সেই ঐতিহাসিক হ্যাট্রিক, আবার ওই অলরাউন্ডার হওয়ার দোটানা, আর শেষে চোট। মানে বেশ বর্ণময় একটা ক্যারিয়ার। আর এই আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? কিরকম? যে একজন খেলোয়াড়ের মহত্ব আমরা মাপব কি দিয়ে? দীর্ঘ ধারাবাহিক একটা ক্যারিয়ার দিয়ে, নাকি ওই কয়েকটা জাদুকরী মুহূর্ত দিয়ে যা ইতিহাসে থেকে যায়? এটা ভাবার মতো বিষয়। ইরফান পাঠানের গল্পটা আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে।